আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে পর্যায় সারণী। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন পর্যায় সারণী প্রথম টপিকটা দেখব, সেটা হচ্ছে পর্যায় সারণী পটভূমি। তো পর্যায় সারণী পটভূমি টপিকটা হচ্ছে মডারেটলি ইম্পর্টেন্ট, এখান থেকে পেলে কিছু এমসিকিউ পেতে পারো। তো চলো আমরা শুরু করি। একই ধরনের মৌলকে একত্রে সাজানোর চিন্তা থেকেই পর্যায় সারণীর ধারণা বা জন্ম হয়। তো বিজ্ঞানীরা যখন মৌলগুলো নিয়ে কাজ করতো বা যৌগগুলো নিয়ে কাজ করতো, তারা দেখতো যে কিছু মৌলের মধ্যে সেম টাইপের বিহেভিয়ার লক্ষ্য করা যায়, যার কারণে তারা কি করলো, যে এমন একটা টেবিল বানানোর চিন্তা করলো যে টেবিলের মধ্যে একই ধরনের মৌলগুলো একসাথে থাকবে। ওকে, দেন কি 1999 সালে ল্যাভয়েসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি মৌলকে ধাতু অধাতু এই দুই ভাগে ভাগ করেন। তো এটা তোমরা বুঝতেই পারতেছো যে ল্যাভয়েসিয়ে, বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে 1999 সালে কি করছে, যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার মানে কিছু গ্যাস, কিছু ধাতু, কিছু অধাতুকে একসাথে করে উনি একটা মানে টেবিল বানাইছিলেন, যেটাকে উনি দুই ভাগে ভাগ করেছিলেন, ধাতু এবং অধাতুতে। আচ্ছা, তারপরে কি বিজ্ঞানী ডোবেরাইনার 1829 সালে তিনটি মৌলের ধর্মের মিল লক্ষ্য করেন এবং ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রস্তাব করেন। ডোবেরাইনার ত্রয়ী সূত্র, আচ্ছা আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ত্রয়ী সূত্র কে প্রস্তাব করেন? উত্তর হবে বিজ্ঞানী ডোবেরাইনার। তো এটা তোমরা মনে রাখবে যে বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্রের উদ্ভাবক, ত্রয়ী সূত্রের উদ্ভাবক। দেন 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড হচ্ছে অষ্টক তত্ত্ব বা অষ্টক সূত্র প্রদান করেন। অষ্টক সূত্রে কি বলা হয়? অষ্টক সূত্রে বলা হয় হচ্ছে প্রতি অষ্টম মৌলের ধর্ম একই হয়। অর্থাৎ পর্যায় সারণীতে যদি 8টা মৌল পাশাপাশি সাজানো হয়, দেখা যাবে কি যে প্রথম মৌলের ধর্ম আর অষ্টম মৌলের ধর্ম মিলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের অষ্টক সূত্র। তো এখানে আর কিছু মনে রাখার দরকার নেই, তোমরা খালি মনে রাখবে যে নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। তারপরে হচ্ছে সবচেয়ে ভালো পর্যায় সারণী বিজ্ঞানী মেন্ডেলেভ দিছিলেন, উনি হচ্ছে 63টা মৌল দিয়ে হচ্ছে আমাদের পর্যায় সারণী একটা তৈরি করেছিলেন। তো এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা এখন মেইন টপিকে যাই, সেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণী হলো একটি টেবিল যেখানে সারি ও কলাম আছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে আমাদের সেই পর্যায় সারণী। পর্যায় সারণী কি, এই যে দেখো, এই বরাবর, ওকে সরি, এই যে এগুলো হচ্ছে আমাদের আনুভূমিক সারি পর্যায় সারণীর। এগুলো হচ্ছে আমাদের আনুভূমিক সারি এবং এগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণীর কলাম। তো পর্যায় সারণীতে টোটাল 7টা সারি এবং 18টা কলাম আছে। ওকে, আচ্ছা আমরা আগে বেরিয়ে যাই। আচ্ছা, পর্যায় সারণী হলো এমন একটি টেবিল যেখানে সারি এবং কলাম আছে। এটা তো তোমরা বুঝতেই পারতেছো যে পর্যায় সারণী কতগুলো সারি আছে এবং কতগুলো কলাম আছে। আনুভূমিক সারিকে পর্যায় বা পিরিয়ড বলে। এই যে আমাদের আনুভূমিক সারিগুলো আছে, এদেরকে হচ্ছে পর্যায় বলে। আর আর কি, আর হচ্ছে খাড়া কলামকে গ্রুপ বলে। এই যে আমরা যদি পর্যায় সারণী লম্ব বরাবর যাই, তখন আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের গ্রুপ। এই যে আমরা যদি পর্যায় সারণী লম্ব বরাবর যাই, তাহলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের গ্রুপ। এই যে পর্যায় সারণী লম্ব বরাবর গেলে আমরা যা পাবো সেগুলো হচ্ছে আমাদের গ্রুপ। ওকে, তো আমরা পর্যায় এবং গ্রুপ এই দুইটা জিনিস আশা করি বুঝতে পারছি। তো চলো আমরা হচ্ছে, আচ্ছা এখানে বলা হয়েছে কি যে আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল আছে। তো এটা তোমরা মুখস্থ করবা। আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে বলা হচ্ছে সারি এবং কলাম। পর্যায় সারণীতে 60টি সারি আছে এবং 18টি গ্রুপ আছে। এটা তো আমরা একটু আগে বললামই। এবার হচ্ছে পর্যায়ের বিস্তৃতি। প্রতিটি পর্যায়ে বাম দিকের গ্রুপ 1 থেকে শুরু হয় এবং ডান দিকের গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, পর্যায়ের শুরু হচ্ছে ডান দিকের গ্রুপ 1 থেকে। দেখো এই যে এখানে হচ্ছে আমাদের কি, এইটা আমাদের গ্রুপ 1 না? তো ডান দিকের গ্রুপ 1 থেকে আমাদের কি, বাম দিকের গ্রুপ 1 থেকে ডান দিকের গ্রুপ 18 পর্যন্ত পর্যায় সারণী বিস্তৃত। ঠিক আছে, তো এই যে আমরা যখন একটা পর্যায় কল্পনা করব, তখন কি, এই যে এইটা হচ্ছে আমাদের একটা পর্যায়, তারপরে এটা হচ্ছে আমাদের আরেকটা পর্যায়। তো
এইভাবে হচ্ছে আমরা পর্যায়কে ডিফাইন করব। ওকে, এটা গেল। তারপরে হচ্ছে আচ্ছা, পর্যায়ের বিস্তৃতি এটা তো আমরা দেখলাম। তারপরের টপিকটা হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট। আচ্ছা, পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দেখানো দুটি সারি হলো ল্যান্থানাইট, পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, মোট 15টি মৌল এবং ষষ্ঠ পর্যায়ের অংশ। ওকে, তো ষষ্ঠ পর্যায় গ্রুপ 3 বরাবর আমাদের ল্যান্থানাইট সিরিজ থাকে এবং সপ্তম পর্যায় গ্রুপ 3 বরাবর আমার অ্যাক্টিনাইট সিরিজ থাকে। এদেরকে হচ্ছে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়। এই যে এখানে আমাদের ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজকে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়, কারণ এটা যদি পর্যায় সারণীর ভিতরে ওদের জায়গা মতো স্থান দেওয়া হতো, যে এখানে আমাদের ল্যান্থানাইট আর এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট, তো এখানে যদি ওদের জায়গা বরাবর স্থান দেওয়া হতো তাহলে কি পর্যায় সারণীটা অনেক বড় হয়ে যেত। যার কারণে কি করা হয়েছে, যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটকে নিচে আলাদা একটা সারি হিসাবে আর কি প্রকাশ করা হয়েছে। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, অ্যাক্টিনাইট পারমাণবিক সংখ্যা 89 থেকে 103, এই জিনিসটা মনে রাখবা। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের 15টা মৌল থাকে, ল্যান্থানাইটও 15টা মৌল থাকে, অ্যাক্টিনাইটও 15টা মৌল থাকে। এরা হচ্ছে সপ্তম পর্যায়ের অংশ। আর ল্যান্থানাইট কি ছিল, ষষ্ঠ পর্যায়ের অংশ, এটা হচ্ছে সপ্তম পর্যায়ের অংশ। এদের ধর্ম প্রায় একই রকম হয়, নিচে আলাদা করে রাখা হয়েছে। ওকে, দেন আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, বিভিন্ন পর্যায়ে মৌলের সংখ্যা। আচ্ছা, পর্যায়ে একে হচ্ছে 2টা মৌল, হাইড্রোজেন এবং হিলিয়াম। তারপরে হচ্ছে পর্যায়ে 2 ও 3 এ 8টি করে মৌল থাকে। তো আমরা আমাদের পর্যায় সারণীতে আবার ফিরে যাই। এই যে পর্যায় এই যে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে পর্যায় 2 এবং 3 এ টোটাল কি 8টি করে মৌল থাকে। দেন পর্যায় 2 ও 3 এ আছে, তারপরে হচ্ছে পর্যায় 4 ও 5 এ 18টি করে মৌল থাকে। তো এইভাবে হচ্ছে আমরা পর্যায় সারণীতে কয়টি মৌল থাকে, কয়টি যৌগ থাকে এটা আমরা বুঝতে পারি। এবং পর্যায় 6 এবং 7 এ হচ্ছে আমাদের 32টা করে মৌল থাকে। তো পর্যায় 6 এবং 7 এ হচ্ছে আমাদের কি 32টা করে মৌল থাকে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ধর্মের ভিত্তিতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের ধর্ম ধীরে ধীরে পরিবর্তিত হয়। একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়। আচ্ছা, জিনিসটার মানে হচ্ছে আমরা যদি আমাদের পর্যায় সারণীতে তো এই যে এরকম খাড়া খাড়া গ্রুপ থাকে, আর হচ্ছে কি এরকম পর্যায় থাকে, তাই না? তো এখানে বলা হয়েছে যে আমরা যদি একটা পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাই, আমরা যদি পর্যায়ের বাম থেকে ডানে যাই, তখন আমরা দেখব কি যে মৌলের ধর্মগুলো চেঞ্জ হচ্ছে। বাট আমরা যদি পর্যায়ের উপর থেকে গ্রুপের উপর থেকে নিচে যাই, তখন আমরা দেখব কি যে না, ধর্মগুলো মোটামুটি সেম আছে। তো ধর্মের ভিত্তিতে আসলে গ্রুপগুলোকে ভাগ করা হয়। সেম টাইপের জিনিস, যে সেম টাইপের মৌলগুলোকে একই গ্রুপে রাখা হয়। এটা আমরা সামনে গেলে আরো ভালো করে বুঝবো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর অবস্থান নির্ণয়, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা মৌল দিয়ে বলবে যে এখানে এটা হচ্ছে পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত বা কোন পর্যায়ে অবস্থিত। তো চলো আমরা পর্যায় এবং গ্রুপ দুইটা বের করে এখন শিখে নিব। আচ্ছা, পর্যায় সারণীর গ্রুপ বের করার নিয়ম খুবই সোজা। আমরা একটা উদাহরণ থেকে দেখে নিই। যেমন ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, আমরা কি পাবো? 1s2 2s2 2p 2p4। ওকে, তো পর্যায় নাম্বার কি হবে? পর্যায় নাম্বার হচ্ছে যে শেল নাম্বারই হবে হচ্ছে আমাদের পর্যায়ের নাম্বার। দেখো, এই যে অক্সিজেনের শেষ ইলেকট্রনটা আছে, এটা কোন শেলে প্রবেশ করে? এই যে 2 নম্বর শেলে, মানে 2 নম্বর শেলে প্রবেশ করে না। তার মানে কি এর পর্যায় হবে 2। তো এভাবে হচ্ছে আমরা পর্যায় সারণীর পর্যায় বের করতে, কোন একটা মৌলের পর্যায় বের করতে পারবো। আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, সেটা হচ্ছে সোডিয়াম। আচ্ছা, সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 11টা ইলেকট্রন থাকে না? তো আমরা সোডিয়ামকে আগে এঁকে নিই, ঠিক আছে? কেন্দ্রে নিউক্লিয়াস, তারপরে কি এরপরে হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন,
দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন। আর তৃতীয় যে আমাদের শক্তি স্তরটা থাকে পর্যায় সারণীতে, সেই তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। ওকে, তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সোডিয়ামের যে সর্বশেষ ইলেকট্রনটা আছে সেটা কি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করতেছে না? তো সর্বশেষ ইলেকট্রনটা যেই শক্তি স্তরে প্রবেশ করে সেটাই তার পর্যায় নাম্বার। তো সোডিয়ামের পর্যায় নাম্বার হবে হচ্ছে 3। তো এটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে বের করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? সোডিয়ামের 11, তাহলে 1s2 2s2 2p6 3s1। তাহলে এর লাস্ট ইলেকট্রনটা 3 নাম্বার শেলে প্রবেশ করতেছে, তার মানে কি এর পর্যায় হবে 3। তো আশা করি আমরা পর্যায় বের করা শিখে গেছি। তারপরে হচ্ছে গ্রুপ বের করার নিয়ম। আচ্ছা, গ্রুপ বের করার নিয়মের মধ্যে 3টা টাইপ আছে। একটা হচ্ছে শুধুমাত্র s অরবিটালে প্রবেশ করলে, তারপরে হচ্ছে s এবং p উভয় থাকলে, আরেকটা হচ্ছে s এবং d থাকলে। তো আমরা এখন ফার্স্ট এটা দেখে নিই, সেটা হচ্ছে যে শুধুমাত্র s অরবিটালে প্রবেশ করলে। আচ্ছা, যদি আমরা শুধুমাত্র s অরবিটালে আমরা প্রবেশ করে লাস্ট ইলেকট্রনটা, তার মানে হচ্ছে সেটা এই যে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন সেই নাম্বারটাই হবে হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 1s2 না 1s1। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s1। তো এর সর্বশেষ ইলেকট্রনটা এটা হচ্ছে s অরবিটালে প্রবেশ করছে এবং কি s অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কত? 1। তার মানে হাইড্রোজেনের গ্রুপ সংখ্যা কত? 1। এই যে হাইড্রোজেন 1 নাম্বার গ্রুপের মৌল। দেন আমরা আরো একটা দেখে নিই উদাহরণ। যেমন হচ্ছে এবার আমরা একটা সোডিয়ামকে দেখি। সোডিয়ামের 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো এর সর্বশেষ শক্তি স্তর, এর সর্বশেষ ইলেকট্রনটা কি s অরবিটালে প্রবেশ করে। s অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কত? 1। তার মানে কি সোডিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌল। আর এখানে আমাদের হচ্ছে প্রাইমারি যে কোয়ান্টাম, মানে এখানে যে আমাদের প্রধান যে শক্তি স্তর সেটা কি 3 নাম্বার শক্তি স্তর না? n 3 না? তার মানে কি n এর ভ্যালু যেহেতু 3, তার মানে কি এ হচ্ছে সোডিয়াম হচ্ছে কি 3 নাম্বার পর্যায় এবং 1 নাম্বার গ্রুপের মৌল। আমরা আরেকটা উদাহরণ দেখে নিব। সেটা হচ্ছে বেরিলিয়াম। আমরা বেরিলিয়ামকে দেখে নিই। বেরিলিয়ামের উদাহরণটা বেরিলিয়ামের 4। তাহলে এটা ইলেকট্রন কনফিগারেশন কি হবে? 1s2 2s2। তো এখানে আমাদের এটার শেষ ইলেকট্রনটা কি s অরবিটালে প্রবেশ করছে এবং কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? 2টা ইলেকট্রন হচ্ছে s অরবিটালে আছে। তার মানে কি এ হচ্ছে সেকেন্ড গ্রুপের মৌল। এর গ্রুপ নাম্বার হচ্ছে 2 এবং এখানে আমাদের প্রধান যে শক্তি স্তরের নাম্বার আছে সেটা কি n 2 না? তার মানে কি এর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। তো আমরা হচ্ছে শুধুমাত্র s অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন কিভাবে হচ্ছে আমাদের গ্রুপ বের করে সেটা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা কি দেখব? যদি s এবং p উভয় অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে সেটার ক্ষেত্রে দেখব। তো এটার উদাহরণ হিসেবে আমরা নেই, এটার উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ক্লোরিনকে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করে নিই। ওকে, সরি ফর মাই মিস্টেক। এখন হচ্ছে আচ্ছা, আমরা ফার্স্টে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে নিই। আচ্ছা, আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে নিই। ক্লোরিনের হচ্ছে 17। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p কত? এখানে আমাদের টোটাল আছে 10, এখানে 12,
তার মানে হতো কত 3p5। তাহলে দেখো এটা এটা দেখো 3 নাম্বার পর্যায়ে কি s এবং p উভয় অরবিটালই আছে তাই না, এবং s এবং p তে টোটাল কয়টা ইলেকট্রন প্রবেশ করছে s প্লাস p, মানে s এবং p তে টোটাল ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে 60টা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যখন s আর p উভয় অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে তখন আমরা কি করব, এর সাথে 10 যোগ করলে আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাব। আমরা 10 যোগ করলাম, তার মানে কি আছে 17, তার মানে কি ক্লোরিন গ্রুপ 17 এর মৌল। আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, সেটা হচ্ছে সিলিকন। সিলিকনের হচ্ছে 14, তাহলে সিলিকনে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p2, রাইট। তো দেখো এখানে আমাদের যে ইলেকট্রনটা আছে, এখানে ভ্যালেন্স শেল বা সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে, 4টা ইলেকট্রন প্রবেশ করছে, এবং কি s এবং p অরবিটাল ইলেকট্রন প্রবেশ করছে। তো আমরা এই ক্ষেত্রে কি করব, এই যে s এবং p তে টোটাল ইলেকট্রন প্রবেশ করছে 4টা, 4 এর সাথে আবার কি করব 10 যোগ করে দিব। 10 যোগ করলে কত পাবো হচ্ছে আমরা 14, তার মানে কি এটার গ্রুপ নাম্বার হচ্ছে 14, সিলিকনের গ্রুপ নাম্বার 14। ওকে, তো আমরা নেক্সট উদাহরণে যাই, সেটা হচ্ছে ডি ব্লকের মৌল। আচ্ছা ঠিক আছে, যখন আমাদের মৌলের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তখন হচ্ছে তাকে ডি ব্লক মৌল বলে। তো আমরা এখন ডি ব্লকে যদি ইলেকট্রন প্রবেশ করে অথবা ডি সর্বশেষ শক্তি স্তরটা যদি ডি ব্লক হয় তাহলে হচ্ছে আমরা দেখব যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা হবে। আচ্ছা, ডি ব্লকের হিসাবে আমরা উদাহরণ নিলাম হচ্ছে ফেরাস। এর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে নিই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 তারপরে হচ্ছে 3d6, রাইট। তো এখানে হচ্ছে কত 2 আর 2 4 আর 6 10 12 12 আর 6 হচ্ছে 18 20 26। তো এখানে হচ্ছে আমাদের কত টোটাল, এই যে এখানে হচ্ছে আমরা কিভাবে হিসাব করব, s এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলেই হচ্ছে আমরা কি এর গ্রুপ নাম্বার পেয়ে যাব। তাহলে s অরবিটালে ইলেকট্রন আছে 2টা এবং d অরবিটালে ইলেকট্রন আছে 6টা, তার মানে এখানে এখানে টোটাল ইলেকট্রন আছে কত 8টা। তার মানে এই ফেরাস হচ্ছে গ্রুপ 8 এর মৌল। দেন হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, সেটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। ওকে, আমরা এখন স্ক্যান্ডিনিয়ামের উদাহরণ দেখে নিব। স্ক্যান্ডিনিয়ামের হচ্ছে 21, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। তাহলে দেখো এর শেষ ইলেকট্রন কি ডি অরবিটালে প্রবেশ করছে না, এবং সাথে কি s অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত 2টা। তাহলে আমরা যদি s প্লাস d মানে s এবং d অরবিটালে টোটাল ইলেকট্রনগুলোকে যোগ করি তাহলে কত আসে 2 প্লাস 1 কত 3, তার মানে কি এ হচ্ছে 3 নাম্বার গ্রুপের মৌল। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। দেন হচ্ছে কেন ইলেকট্রন বিন্যাসকে ভিত্তি বলা হয়। আচ্ছা, কেন ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর ভিত্তি বলা হয়, এটা হচ্ছে কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি কি জানতে পারি, গ্রুপটা পর্যায় জানতে পারি, গ্রুপ জানতে পারি, এবং আয়ন গঠন জানতে পারি। আয়ন গঠন কিভাবে জানতে পারি, যদি আমাকে বলা হয় যে গ্রুপ 1 এর মৌল যেমন সোডিয়াম, ওকে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, রাইট। তাহলে সোডিয়াম কি আয়ন গঠন করে, সোডিয়াম প্লাস আয়ন গঠন করে। কারণ কি, কারণ হচ্ছে সোডিয়ামকে যদি আমার স্থিতিশীল হতে হয় তার মানে কি তার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করা লাগবে, এবং সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে, সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে হচ্ছে নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তার মানে কি সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তার ইলেকট্রন সংখ্যা যদি 10 হয় তার মানে কি সে হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে যার মাধ্যমে সে স্থিতিশীল হবে। তাহলে সোডিয়াম কি করে, সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করার পর হচ্ছে সোডিয়াম প্লাসে পরিণত হয়। তো এইভাবে আমরা আয়ন গঠনও ব্যাখ্যা করতে পারবো পর্যায় সারণীকে স্টাডি করার মাধ্যমে বা ইলেকট্রন বিন্যাস জানার মাধ্যমে। এবারে হচ্ছে রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবো। তো রাসায়নিক ধর্ম কি, কে ধাতু অধাতু এগুলাই তো, তাই না। ধাতু কি, যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতু। তো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখতে পারি যে সে কি ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে না গ্রহণ করতে চাচ্ছে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে কি সে ইলেকট্রন ত্যাগ করে ম্যাক্সিমাম টাইম, তাহলে মানে কি সে হচ্ছে ধাতু, এরকম।
আচ্ছা আমরা তারপরে হচ্ছে নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণীতে মৌলগুলো কিছু ধর্ম নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়, এসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। আচ্ছা তুমি যদি পর্যায়ে বাম থেকে ডানে যাও বা গ্রুপের উপর থেকে নিচে যাও, তাহলে দেখবা যে কিছু কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো হচ্ছে পরিবর্তন হচ্ছে মৌলগুলোর মধ্যে। তো তো এই পরিবর্তনগুলাই হচ্ছে কি আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, তো কোন কোন ধর্ম পরিবর্তন হয় যদি আমরা পর্যায়ে বাম থেকে ডানে যাই বা গ্রুপের উপর থেকে নিচে যাই? সেটা হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। আমরা এখন হচ্ছে এই সবগুলোর উদাহরণ দেখব। ওকে, তো প্রথমটা হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? যে মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেটাই ধাতু। তো আগে ধারণা করা হতো ধাতু কোন জিনিসগুলো যেগুলো হচ্ছে চকচক করে, যেগুলোকে হচ্ছে সহজে ডিফর্ম করা যায়, অর্থাৎ একটা আকার থেকে আরেকটা আকারে পরিবর্তন করা যায়, তারাই হচ্ছে ধাতু। বাট পরে বিজ্ঞানীরা যখন গবেষণা করলো, তারা দেখলো যে ধাতু হচ্ছে তারাই যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তো যেমন ধরো হচ্ছে আমাদের লিথিয়াম একটা ধাতু। লিথিয়াম কি করে? লিথিয়াম হচ্ছে কি একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়, তাহলে লিথিয়াম একটা ধাতু। তারপরে সোডিয়াম একটা ধাতু। সোডিয়াম হচ্ছে কি একটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে সোডিয়াম প্লাসে পরিণত হয়, তাহলে সোডিয়াম একটা ধাতু। তো ধাতু মেইনলি কারা? যারা হচ্ছে যেই সকল মৌল হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তারাই হচ্ছে আমাদের ধাতু। এরা মেইনলি হচ্ছে পর্যায়ের বারে অবস্থান করে। যেমন হচ্ছে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তাদেরকে হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। তারপর গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তো এই গ্রুপ 1 এবং 2 এর যে মৌলগুলো, এদের যথাক্রমে কি একটা এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে তারা হচ্ছে পজিটিভ আয়নে পরিণত হয়। তো এই গ্রুপ 1 এবং 2 এর যত মৌল আছে সবাই হচ্ছে ধাতু, এক্সেপ্ট হচ্ছে হাইড্রোজেন। তো আশা করি আমরা ধাতব ধর্মটা বুঝতে পারছি। এখন একই গ্রুপের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে যায়। আচ্ছা, বাম থেকে ডানে গেলে কেন ধাতব ধর্ম কমে যায়? কারণ আমরা যখন একটা একটা পর্যায়ের বাম থেকে ডানে যাব, তখন হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াসলি যে আমাদের ব্যালেন্স শেল আছে, ব্যালেন্স শেলে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তো ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, যে ওর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে যায় এবং গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়। যেমন হচ্ছে আমরা একটা, দুইটা, তিনটা এই পর্যন্ত ইলেকট্রন ত্যাগ করা সহজ। যেমন অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, তাই না? তাহলে অ্যালুমিনিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি আসে? 1s2 2s2 2p6, হ্যাঁ, এরপর হচ্ছে কি 3s2 3p1, রাইট? তো দেখো অ্যালুমিনিয়াম যদি এই তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে না? নিয়নের হচ্ছে 10। তো অ্যালুমিনিয়াম দুই ভাবে স্টেবিলিটি অর্জন করতে পারে। একটা হচ্ছে এই আরো হচ্ছে পাঁচটা ইলেকট্রন যোগ করে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, অথবা কি তিনটা ইলেকট্রন স্যাক্রিফাইস করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তাহলে একটা মৌলের ক্ষেত্রে কোনটা সোজা? তিনটা ইলেকট্রন ত্যাগ করা সোজা নাকি পাঁচটা ইলেকট্রন গ্রহণ করা সোজা? অফকোর্স তিনটা ইলেকট্রন ত্যাগ করা সোজা। তাই পাঁচটা ইলেকট্রন গ্রহণ করতে হিউজ পরিমাণ এনার্জি রিলিজ করার লাগবে, যেটা হচ্ছে কি নর্মাল ল্যাবে বা নর্মাল ভাবে সম্ভব না। যার কারণে কি হয়, অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আয়নে কনভার্ট হয়ে যায়। অ্যালুমিনিয়াম -3 ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3+। কিন্তু যত হচ্ছে এখন এ হচ্ছে পর্যায় সারণীর বাম দিকে থাকে, আর যত আমরা ডান দিকে যাব, যেমন হচ্ছে আমরা যত ডান দিকে যাব, যেমন ডান দিকের একটা মৌলের উদাহরণ দিই, যেমন ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাই না? তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে হচ্ছে কি সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তার মানে কি সে ইজিলি কি একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? সে তো এই 7টা মানে এই যে 7টা ইলেকট্রন, এই 7টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যাবে না, রাইট? তার মানে কি ক্লোরিন তো হচ্ছে অধাতু। তার মানে কি পর্যায়ে যত বাম থেকে ডানে যায় তত হচ্ছে কি আমাদের এই ব্যালেন্স শেলে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, যার কারণে কি হয় যে ধাতব ধর্ম কমতে থাকে। কারণ হচ্ছে কি আমাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমতে থাকে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে।
তারপরে হচ্ছে অধাতুর ধর্ম। অধাতুর ধর্ম হচ্ছে নন মেটালিক প্রপার্টি। এটার সংখ্যা কি, যে সকল যে মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তারাই হচ্ছে অধাতু। তো অধাতু হচ্ছে ধাতুর যে উল্টা বৈশিষ্ট্য সেগুলাই আগে ধরে নেওয়া হতো, যেমন হচ্ছে এরা হচ্ছে চকচক করে না, এরা হচ্ছে সহজে ডিফর্ম হয় না। বাট কি হলো, বিজ্ঞানীরা পরে আবিষ্কার করলো যে এই মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে, যারা হচ্ছে সহজেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তারাই হচ্ছে আমাদের মেইনলি অধাতু। তো পর্যায়ের বাম থেকে ডানা গেলে অধাতুর ধর্ম বাড়ে। কেন বাড়ে? কারণ পর্যায়ের বাম থেকে আমরা যদি ডানে যাই, আমাদের যে ভ্যালেন্স শেল বা কি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। তো আমরা কি জানি যে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলে তারা স্টেবল হয়। তো যদি আমাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা কিংবা 7টা ইলেকট্রন থাকে, তারা কি করবে? তারা হচ্ছে 1টা 2টা বা 3টা ইলেকট্রন গ্রহণ করে চেষ্টা করবে কি সহজেই আমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার। যার কারণে কি হয়, পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের অধাতব ধর্ম বাড়ে এবং ধাতব ধর্ম করে। কারণ হচ্ছে বাম থেকে ডানে গেলে আমাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে যায়। তারপর হচ্ছে পরমাণুর আকার অথবা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। পর্যায় পরিবর্তন একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে। আচ্ছা, আমরা এখন পরমাণুর আকার কিভাবে পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরিবর্তিত হয় সেটা দেখব। বুঝছো? তো আমরা শুরু করি হচ্ছে লিথিয়াম দিয়ে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তার মানে কি, কেন্দ্রে হচ্ছে থাকে নিউক্লিয়াসের তারপরে বাইরের শেলে কি 2টা ইলেকট্রন থাকবে, কারণ এই শেল 2টা ইলেকট্রনই সর্বোচ্চ নিতে পারে। তারপরে কি, তারপর হচ্ছে থাকবে 1টা ইলেকট্রন, রাইট? তো এইখানে যে আমাদের এই যে আমাদের ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোকে কে আকর্ষণ করতেছে? যে কেন্দ্রে নিউক্লিয়াস আকর্ষণ করতেছে না? তো যত হচ্ছে আমাদের ভ্যালেন্স শেলে ইলেকট্রন বাড়বে ততই কি আমার এই আকর্ষণের পরিমাণটা বাড়বে না? যতই আমার এখানে ইলেকট্রন বাড়বে ততই কি আকর্ষণ বাড়বে, যার কারণে কি হবে, এর আকারটা ছোট হয়ে যাবে। তো আমরা যত পর্যায়ে বাম থেকে ডানে যাই তত তো আমাদের কি এই শেলটা তো একই থাকে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে না। যেমন হচ্ছে আমরা একটা পর্যায়ের উদাহরণ দেখে নিই। যেমন হচ্ছে আমরা এই ক্ষেত্রে দেখে নিই, যেমন লিথিয়ামের 3, তাই না? লিথিয়ামের 3 মানে কি, এই যে এর হচ্ছে কেন্দ্রে নিউক্লিয়াস, তারপর হচ্ছে 2টা ইলেকট্রন এবং কি সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন। বেরিলিয়ামের 4, তার মানে কি এখানে ভ্যালেন্স শেলে আরো একটা ইলেকট্রন বাড়ছে, তো আরেকটা ইলেকট্রন আমরা দিয়ে দিই। তারপরে হচ্ছে একই গ্রুপে একই পর্যায়ের বোরনের হচ্ছে কি 5, তার মানে কি বোরনের সর্বশেষ শক্তি স্তরে আরো একটা ইলেকট্রন বাড়বে। এভাবে কি কার্বনের আরো একটা বাড়বে, তারপরে হচ্ছে নাইট্রোজেনের আরো একটা বাড়বে, অক্সিজেনের আরো একটা বাড়বে। যার কারণে কি হচ্ছে, এই যে ভ্যালেন্স শেলে আমাদের যে ইলেকট্রনগুলো আছে এগুলো কি সব নেগেটিভলি চার্জ, এগুলোর সাথে এই পজিটিভের আকর্ষণ অনেক বেড়ে যাচ্ছে, এই কেন্দ্রের সাথে পজিটিভ আকর্ষণ বেড়ে যাচ্ছে। যার কারণে কি পরমাণুটা সংকুচিত হয়ে আসতেছে না। তো পরমাণুটা যদি সংকুচিত হয়ে আসে তাহলে কি তার আকার ছোট হয়ে যাবে না? তার মানে কি আমরা যত পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাচ্ছি তত হচ্ছে আমাদের কি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে এবং কি পরমাণুর আকারটা ছোট হচ্ছে। তো এখানে আমাদের পরমাণুর আকারের ক্রমটা এইভাবে যাচ্ছে। এখানে আমাদের পরমাণুর আকারের ক্রম একটা পর্যায় বরাবর এইভাবে যায়। সব পর্যায়ে সর্বপ্রথম মৌলের আকার সবচেয়ে বড় থাকে, তারপরে যত ইলেকট্রনের সংখ্যা বাড়ে ততই কি আমার পরমাণুর আকার ছোট হয়। তো পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমার কি আলটিমেটলি পরমাণুটা ছোট হতে থাকে, পরমাণুর আকার ছোট হতে থাকে। এবার আমরা গ্রুপের ক্ষেত্রে দেখে নিই। গ্রুপের উপর থেকে আমরা যত নিচে যাব ততই কি বাইরের শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়বে না। আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন একই গ্রুপে কি গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আর লিখলাম না। তো এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে এবং এখানে সর্বশেষ শক্তি স্তরে একটা, কেন্দ্রের নিউক্লিয়াস,
লিথিয়ামের শক্তি স্তর হচ্ছে 2টা। তো এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে লিথিয়ামের। তারপরে সোডিয়ামের সর্বশেষ সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে 3টা। এভাবে আমরা যত উপর থেকে নিচের দিকে যেতে থাকবো ততই কি আমাদের শক্তি স্তরের সংখ্যা বাড়তেছে। শক্তি স্তরের সংখ্যা বাড়লে কি এই যে আমাদের যে সর্বশেষ শক্তি স্তর যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের সাথে কেন্দ্রের আকর্ষণ বলটা কমতেছে না, কারণ আমরা কি জানি F = K Q1 Q2 R²। তো আমরা কি এখান থেকে কি পাই, F সমানুপাতিক 1/R², F ব্যস্তানুপাতিক R²। তার মানে কি দূরত্ব যত বাড়বে ততই কি বলটা কমবে। তো এখানে হচ্ছে আমাদের যতই হচ্ছে একটা করে শক্তি স্তর অ্যাড হচ্ছে ততই কি এর এই যে রেডিয়াসটা বাড়তেছে না, আর তো হচ্ছে ব্যাসার্ধ, ততই আমাদের ব্যাসার্ধটা বাড়তেছে। ব্যাসার্ধ বাড়ার কারণে কি হইতেছে, কেন্দ্রের সাথে এর আকর্ষণটা কমতেছে, যার কারণে কি হচ্ছে এর আকারটা যত আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি ততই বড় হচ্ছে। তাহলে আমরা কি জানলাম যে পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের আকারটা কমে এবং গ্রুপের উপর থেকে নিচে গেলে হচ্ছে আকারটা বাড়ে। আমরা এরপরে নেক্সট চলে যাই, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে আয়নীকরণ শক্তি হচ্ছে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে। আচ্ছা, কাজ করবা সোজা বাংলা হচ্ছে আয়নীকরণ শক্তি হচ্ছে সেই শক্তিটা যা হচ্ছে একটা পরমাণুর ব্যালেন্স সেল বা সর্বশেষ শক্তি স্তর থেকে, এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা ধরো সর্বশেষ শক্তি স্তর। একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করাতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকেই হচ্ছে আয়নীকরণ শক্তি বলে। ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তিতে আবদ্ধ থাকে একটা পরমাণুর ভিতরে। তো ইলেকট্রনকে যদি আমার একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে নিতে হয়, তার মানে কি আমাদের এখানে শক্তি প্রয়োগ করা লাগবে না। এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। তো আমরা যখন ইলেকট্রনকে শক্তি দিব তখন হচ্ছে কি সে আস্তে আস্তে শক্তি গেইন করতে থাকবে, করতে করতে এক সময় সে উপরের শক্তি স্তরে যাবে। তো উপরের শক্তি স্তর কি, এটা সর্বশেষ শক্তি স্তরে গেল ইলেকট্রন। তারপরে যদি আমরা আরো বেশি শক্তি দিই তখন কি হবে, ইলেকট্রনটা এই কক্ষপথ ছেড়ে বের হয়ে যাবে। তো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে ততই কি আমাদের ইলেকট্রনকে বের করা তত বেশি কঠিন হবে। কারণ হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়া মানে হচ্ছে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে অনেক স্ট্রং একটা অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে বন্দী আছে। তো যখন আমাদের ফোর্সটা বেশি থাকবে তখন কি আমার সেখান থেকে ইলেকট্রনটাকে ছাড়াইতেও বেশি শক্তির দরকার হবে অফকোর্স। এন্ড যখন ফোর্সটা কম হবে তখন কি আমার ইলেকট্রনটাকে ছাড়াইতে কম শক্তির দরকার হবে। তো আমরা যদি একটা পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন আমাদের কি হয়, বাম থেকে যখন আমরা ডানের দিকে যাই তখন হচ্ছে কি ততই পরমাণুর আকার তত বেশি ছোট হতে থাকে। আকার ছোট হওয়া মানে কি, ওই কেন্দ্রের সাথে নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রন আছে তার আকর্ষণ শক্তি আরো বাড়তে থাকে, যার ফলে কি হয় যে ইলেকট্রনটাকে বের করতে আরো বেশি শক্তির প্রয়োজন হয়। তো পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বাড়ে। এবং গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, গ্রুপের উপর থেকে আমরা যত নিচের দিকে যাচ্ছি ততই হচ্ছে ব্যালেন্স সেলে নতুন করে একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে। আগে যদি একটা থাকতো, যদি হাইড্রোজেনের ক্ষেত্রে একটা থাকতো, তারপরে কি লিথিয়ামের ক্ষেত্রে আরো একটা বেশি, তারপরে হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে আরো একটা বেশি। তো আমাদের যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি ততই আমরা কি দেখতেছি যে আকারটা বৃদ্ধি পাচ্ছে। আকারটা বৃদ্ধি পাওয়া মানে কি, এই লাস্ট সেলের সাথে আমার কেন্দ্রের যে আকর্ষণ বল সেটা কমতেছে। তো বল কমলে কি হবে, আমি কম শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে বের করে আনতে পারবো যদি আমার নিউক্লিয়াসটা এখানে থাকে এবং ইলেকট্রনটা যদি এখানে থাকে। তার মানে কি আমি খুব কম শক্তি দিয়ে কি এই ইলেকট্রনটা বের করে আনতে পারবো না, কারণ নিউক্লিয়াসের সাথে এর আকর্ষণ বল কম। আর যদি নিউক্লিয়াসটা আর সর্বশেষ শক্তি স্তরটা অনেক কাছাকাছি থাকে তাহলে কি আমার অনেক বেশি শক্তি লাগবে না। তো এটাই তো, গ্রুপের যত উপর থেকে নিচে যাব তত আমার কি হবে, আয়নীকরণ শক্তি কমবে। ওকে, আমরা আয়নীকরণ শক্তি দেখে নিলাম। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি, গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে
1 মোল ইলেকট্রন প্রবেশ করে যে শক্তি নির্গত হয় তাকে হচ্ছে ইলেকট্রন আসক্তি বলে। আচ্ছা ঠিক আছে, আমাদের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি করা লাগতেছিল, যে শক্তি দিতে হচ্ছিল যার কারণে ইলেকট্রনটা বের হয়ে আসতেছিল। এখন আমরা কি করব, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দিব, যার কারণে কি হবে, শক্তি রিলিজ হবে। আগে হচ্ছে আমরা শক্তি ইনপুট দিচ্ছিলাম, এবার শক্তি আউটপুট হিসাবে পাবো, অর্থাৎ শক্তি রিলিজ হয়ে যাবে। তো এই নির্গত হবে, আমাদের এই টার্মটুকু ভালো করে মনে রাখতে হবে। তো আমরা যদি পর্যায়ের বাম থেকে ডানে যাই তাহলে কি হবে, ইলেকট্রন আসক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে। আচ্ছা, নামই হচ্ছে ইলেকট্রন আসক্তি, তার মানে কি, ইলেকট্রন পাওয়ার বা ইলেকট্রন পাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি, রাইট। তো অধাতুগুলোর কি একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন হলে সে সহজে স্টেবল একটা কম্পাউন্ডে পরিণত হতে পারবে, স্টেবিলিটি অর্জন করতে পারে, স্থিতিশীলতা অর্জন করতে পারে। তো যত হচ্ছে আমরা পর্যায়ের বাম থেকে ডানে যাব, ততই হচ্ছে কি আমাদের লাস্ট সেলে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে, যার কারণে কি হচ্ছে যে আমার ইলেকট্রন পাওয়ার প্রবণতাও বাড়তেছে, যাতে সে খুব সহজে নিষ্ক্রিয় ধাতুতে বা নিষ্ক্রিয় ধাতুর ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারে। পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার প্রবণতাটা বাড়ে। যেমন হচ্ছে ক্লোরিনের কি একটা ইলেকট্রন হলে কি সে হচ্ছে ক্লোরিন 18 এ পরিণত হয়ে যায়, সরি, সে হচ্ছে স্টেবিলিটি অর্জন করতে পারে। তো তো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি অফকোর্স অন্য ধাতুগুলোর থেকে বেশি। এবার গ্রুপের পরিবর্তন, আমরা যত গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব তত হচ্ছে কি ইলেকট্রন পাওয়ার প্রবণতাটা কমে, তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি কমে। তারপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন তারা বন্ধনে ইলেকট্রন দ্বারাকে নিজের দিকে টানতে চায়। আচ্ছা, ধরো আমরা একটা সমযোজী বন্ধন কল্পনা করি, যেমন H2O। H2O তে কি একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত থাকে, তাই না, সমযোজী বন্ধনে। এদের মধ্যে তো কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না, যার কারণে কি এরা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ। এখন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে কি করে অক্সিজেনের হচ্ছে এই হাইড্রোজেনের যে সমযোজী বন্ধনে যে আবদ্ধ ইলেকট্রন আছে এটাকে হচ্ছে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। তো অক্সিজেন কি করবে, এই যে সমযোজী বন্ধনে যে আবদ্ধ ইলেকট্রন আছে এই হচ্ছে একে কি করবে, নিজের দিকে টেনে নিবে। তো পরমাণুর আকার যত ছোট হয় ততই হচ্ছে কি আমাদের ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। কেন বাড়ে, কারণ হচ্ছে আমাদের কেন্দ্রে থাকে হচ্ছে পজিটিভ চার্জ বা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের সাথে কে থাকে, ভ্যালেন্স শেল থাকে বা সর্বশেষ শক্তি স্তরটা থাকে। তো নিউক্লিয়াস থেকে এই ভ্যালেন্স শেলের দূরত্ব যত কম হবে তাহলে কি পজিটিভ চার্জের যে ইনডিউস করার ক্ষমতা বা পজিটিভ চার্জের যে আকর্ষণ করার ক্ষমতা সেটাও বেশি হবে না। তো ধরো অন্য একটা পরমাণু আছে, ধরো ক্লোরিন আছে, ক্লোরিনের ইলেকট্রন মেঘ এটা, ঠিক আছে। তো এই ইলেকট্রন বেগটা তো নেগেটিভলি চার্জ, তো এই যে পজিটিভ চার্জ কি করে, এই ইলেকট্রন বেগটাকে নিচের দিকে ঠেলে নেয় বা টেনে নেয়, যার কারণে কি হয়, এ হচ্ছে ডেল নেগেটিভ মানে হচ্ছে আংশিক ঋণাত্মক হয় এবং এ হচ্ছে ডেল পজিটিভ বা আংশিক ধনাত্মক হয়। তো এভাবে হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কাজ করে। তো আমরা যত পর্যায়ের বাম থেকে ডানে যাব তত আমাদের কি হয়, পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, আকার ছোট হয়। আকার ছোট হওয়া মানে কি, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আর গ্রুপের যত উপর থেকে নিচে যাব তত আমাদের কি হবে, একটা গ্রুপের যত আমরা উপর থেকে নিচের দিকে যাব ততই কি আমাদের আকার বাড়ে। আকার বাড়লে কি হয়, আকার বাড়লে আমাদের আকার বাড়ে এবং কি তড়িৎ ঋণাত্মকতা কমে। তড়িৎ ঋণাত্মকতা কমে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। দেন হচ্ছে আজকের মতো এতটুকুই। আমরা পর্যায় সারণী দেখলাম, পর্যায়বৃত্ত ধর্মগুলো দেখলাম, পর্যায় সারণী পটভূমি দেখলাম, এবং এই যে পর্যায়বৃত্ত ধর্মগুলো মানে আমরা বাম থেকে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে কি হতেছে, উপর থেকে নিচের দিকে গেলে কি হতেছে, এই বিষয়গুলো দেখলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা রিচ আউট করবা, জিজ্ঞেস করবা।
ধন্যবাদ।